নির্বাচন সামনে রেখে একদিকে রাজনীতির মাঠে উত্তাপ, অন্যদিকে ভোট উৎসবের অপেক্ষায় সাধারণ জনতা। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোও নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই গণঅভ্যুত্থানের পর পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতার মধ্যেই ছেড়েছে নির্বাচনী ট্রেন। জাতীয় সংসদে ভোটের সবশেষ তথ্য নিয়ে নির্বাচনের সময়ে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। এখন জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি লাইভ সাপোর্টে হামলায় ভোট বানচালের চেষ্টা দেখছে বিএনপি, উদ্বিগ্ন জামায়াত। নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ এনসিপির। নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি, বললেন প্রেস সচিব। অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলে প্রতিহত করার হুঁশিয়ারি। তারেক রহমানের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। ঢাকা ১ আসনে নির্বাচনী আমেজ, আনুষ্ঠানিক প্রচারের আগেই মাঠে সক্রিয় প্রার্থীরা। বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবং তফসিল ঘোষণার পর চট্টগ্রাম ৯ আসনে বেড়েছে নির্বাচনী তৎপরতা। মাদারীপুরে প্রার্থীদের শোডাউন, রংপুরে নেতাদের শুভেচ্ছা বিনিময়ের হিড়িক। গত ১৪ মাস ধরে আলোচনায় নির্বাচন হবে তো, ইউনূস সরকার কি নির্বাচন দেবে? নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব, রাজনীতির মাঠে নানা রকম বাক বিতণ্ডা। এর মধ্যেই গতকালকে অর্থাৎ ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হবে ১২ই ফেব্রুয়ারি। ওই দিন কিন্তু শুধু নির্বাচন হবে না, সঙ্গে হবে গণভোটও। সব কিছু নিয়েই আমরা নির্বাচনের সময়ে হাজির হয়েছি। আমরা আজকে ঢাকার সহ বেশ কয়েকটি আসনের নির্বাচনের হালচাল জানবো। আমরা শুরুর দিকে একটু জানতে চাই ঢাকা নির্বাচনী আসন। তার আগে আমরা যেটি জেনে নিতে চাই যে গতকালকে যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো, তফসিল ঘোষণায় যেটি তারা বলেছেন যে প্রার্থীদের আবেদনের শেষ তারিখ বলা হয়েছে ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়ন যাচাই বাছাই হবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জুন। এবং একই সঙ্গে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ দেওয়া হয়েছে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ। এর পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণা শুরু হবে, যার জন্য আসলে প্রার্থীরা অপেক্ষা করেন যে তারা কবে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবেন। সেই তারিখটি হচ্ছে ২২ জানুয়ারি ২০২৬। প্রচারণা কার্যক্রম শেষ হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। ভোট গ্রহণের তারিখ ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এবং ভোট গণনার তারিখ দেওয়া হয়েছে ১২ই ফেব্রুয়ারি। এবং আমরা যদি আরেকটু তথ্য দেখি যে আসলে আজকে যেটি হয়েছে যে রাজনীতির মাঠে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি, তার উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে এবং গুলির পরে রাজনৈতিক দলগুলো কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে। এবং আগামীতে যারা প্রার্থী হবেন সেই নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আচরণবিধি নিয়ন্ত্রণে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা আরও কিছু তথ্য জানতে চাই। এগুলো আমরা দেখেছি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দল এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের জোটের সমীকরণ কিন্তু করছে। বিএনপির সঙ্গে একটি দল থাকছে, জামাতের সঙ্গে ৮ দল থাকছে, গণতন্ত্র মঞ্চের তারা অন্য দলগুলো নিয়ে চিন্তাভাবনা করছে, এনসিপিও ৩টি দলের সমন্বয়ে একটি জোট করার চেষ্টা করছে। আমরা আরেকটু তথ্য জানতে চাই যে ঢাকা যে আসনটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমরা, যে ঢাকার যে আসনগুলো একটু আলোচনা করি। ঢাকা বিভাগে মোট ২০টি সংসদীয় আসন রয়েছে, ৪টি সিটি কর্পোরেশন, ১২৩টি উপজেলা, ৫৮টি পৌরসভা এবং ১,২৩৯টি ইউনিয়ন পরিষদ নিয়ে ঢাকা বিভাগটি গঠিত। এবং আমরা ঢাকার একটি আসন নিয়ে একটু আলোচনা করতে চাই। এক নজরে আমরা দেখে নিচ্ছি যে ঢাকা জেলা আরও একটু বিস্তারিত জানবো ঢাকা ১ আসন নিয়ে। ঢাকা ১ আসনটি মূলত ঢাকা ১ আসন নির্বাচনী এলাকা স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনের সময় গঠিত হয়েছিল। আসনটি ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৩৯,৬৩৫ জন এবং পুরুষ ভোটার ২,৭২,৭৮৩ জন। নারী ভোটার রয়েছেন ২,৬৬,৮৮৪ জন। ভোট কেন্দ্র এই আসনে রয়েছে ১৮৪টি। এই আসনে যে প্রার্থী এখন পর্যন্ত হয়েছেন, বিএনপির প্রার্থী রয়েছেন আবু আশফাক, ব্যারিস্টার নজরুল ইসলাম রয়েছেন জামাতের প্রার্থী, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন। এবং একই সঙ্গে রাসেল আহমেদ
তিনি এনসিপির 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 প্রার্থী হয়ে লড়ছেন। আমরা একটু এই আসনে অর্থাৎ ঢাকা 1 আসনের যে নির্বাচনী উত্তাপ চলছে, প্রার্থীরাও জনগণের দুয়ারে যাচ্ছেন ভোট চাইতে। এই আসন নিয়ে একটু একটা রিপোর্ট রয়েছে আমার হাতে এবং রিপোর্টটি দেখে আমরা একটু আলোচনায় ফিরতে চাই। এই আসনের হাল চিত্র তুলে ধরেছেন আমাদের সহকর্মী সানভীর রুপল। আমরা এখন সানভীর রুপলের প্যাকেজটি আমরা দেখব। এক পাশে মুন্সিগঞ্জ, অন্য পাশে কেরানীগঞ্জ। পদ্মা তীরের দোহার নবাবগঞ্জ উপজেলার 22টি ইউনিয়ন নিয়ে পর্যটন ও তাঁত শিল্পে সমৃদ্ধ এই এলাকা থেকেই শুরু ঢাকা জেলার। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। নানা রঙের ব্যানার, ফেস্টুন, তোরণ শোভা পাচ্ছে সড়কে। এখানে বিএনপির কাণ্ডারি খন্দকার আবু আশফাক, জামায়াতের হয়ে লড়বেন ব্যারিস্টার নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা নুরুল ইসলাম। ভোটারদের দরজায় কড়া নাড়ছেন প্রার্থীরা। মিছিল, সমাবেশ, উঠান বৈঠকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষা ব্যবস্থাটাকে একেবারেই ঢেলে সাজানো, কাঠামোগত অনেক সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। অন্যতম প্রায়োরিটি হচ্ছে যুবকদের হাতগুলোকে মিনিমাম ট্রেনিং গুলো দেওয়া দরকার। ঢাকার জন্য একটা উপযুক্ত পর্যটন সিটি যাতে হয় সেই ধরনের একটা ব্যবস্থা থাকবে। আমার প্রথম কাজ হবে এই এলাকায় গ্যাসের ব্যবস্থা করে মিলিত কারখানা তৈরি করা। 50 বেডের হাসপাতালটাকে আমরা 100 বেডে রূপান্তরিত করব। নেশাকে না বলার, অন্যায়, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি এই ধরনের কোনো কিছুকে আমরা প্রশ্রয় দেব না। কমপ্লেন বক্স খুলবো যেখানে বিদেশিরা তাদের সমস্ত কমপ্লেনগুলো বক্সে ফেলবে। এ অঞ্চলের ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন, ওয়াদার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন। খালি আমাকে লিগে না, আমার দেশের উন্নত লিগেই তো ভোট দিবা চাই। যারে দিমু ভোট বিক্রি করুন না। কাজ দেখাইতে হবে জনগণের, তার প্রয়োজন আছে। প্রথম নির্বাচনে ভোট দিব এবং যোগ দিবক্তি ভোট দিব, যে সেদিন আমাদের মনের ঘাট আছে বা বিভিন্ন রাস্তাঘাট আছে, এসব বাদ পরিকল্পনা ঠিকমতো সঠিকভাবে করে। সব শ্রেণী পেশার মানুষের বসবাস থাকলেও এই আসনে প্রবাসীর সংখ্যা অনেক। সবশেষ তথ্য অনুযায়ী ভোটার প্রায় 5,40,000। সব সংশয় কাটিয়ে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, উত্তাপ বাড়ছে নির্বাচনের প্রচারণার। ব্যস্ত প্রার্থীরা, অন্যদিকে প্রত্যাশা বাড়ছে জনগণের। দোহার নবাবগঞ্জবাসীর প্রত্যাশা শান্তিপূর্ণ একটি নির্বাচন, তাতে দোহার নবাবগঞ্জে যেমন শান্তি আসে তেমনি শান্তি আসে যেন দেশের বুকেও। সানভীর রুপল, সময় সংবাদ, দোহার, ঢাকা। এই আসনের মূল লড়াইটা কিন্তু বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যেই হবে। এই আসনের আরও হালচাল জানবো। এই মুহূর্তে দোহার উপজেলায় আছেন সহকর্মী সানভীর রুপল। আমরা সানভীর রুপলের কাছ থেকে এই আসনের একটু তথ্য জেনে নিই। রুপল, আফজাল, নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে এবং গতকালকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। তবে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এবার নির্বাচনটি একটু ভিন্ন রকম। সংসদীয় নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই গণভোট সম্পর্কে মানুষের সচেতনতা খুব একটা নেই এবং তারা অনেকেই এই গণভোট সম্পর্কে খুব ভালো জানেন না এবং তারা আসলে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে চাইছেন যে গণভোটে কিভাবে ভোট দিতে হবে এবং এই গণভোটে কি বলা হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এই গণভোট সম্পর্কে সংসদীয় নির্বাচনের পাশাপাশি প্রচারণা চালানো যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এর পাশাপাশি নির্বাচনের প্রচারণার কথা যদি বলেন, আমি এর আগেও বেশ কয়েকবার এই দোহার নবাবগঞ্জ উপজেলায় এসেছি এবং দোহার নবাবগঞ্জ উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরেছি এবং দেখেছি যে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং আপনি যে প্রার্থীদের নাম বলেছেন, বিশেষ করে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এবং জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, এই দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন ভোটাররা। তবে এর বাইরেও ভোটের সমীকরণ বদলে দিতে পারে অন্য নাম আসছে যে দুইজনের, এনসিপির প্রার্থী এবং হাতপাখার প্রার্থী হাফেজ নুরুল ইসলাম। এই দুজন যে কোনো সময় সমীকরণ পাল্টে দিতে পারে, সেদিক বিবেচনাও করছেন ভোটাররা। তবে এখন পর্যন্ত
পর্যন্ত নির্বাচনের যে আমেজ পুরোদমে উত্তাপে পরিণত হবে সেই উত্তাপ এখনো লক্ষণীয় নয়। ভোটাররা বলছেন যে আরও কিছুদিন ক্ষণ গড়ানোর পরে প্রচার প্রচারণা আরও যখন তীব্র হবে, দাঁড়ে দাঁড়ে আরও যখন প্রার্থীরা ঘুরবেন এবং তারাও সেই নির্বাচনের উত্তাপে সামিল হবেন, তখনই এই ভোটটি আরও জমজমাট একটা আয়োজনের মধ্য থেকেই আগামী নির্বাচনের দিকে গড়াবে। তো এখন পর্যন্ত দোহার উপজেলা থেকে এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ রূপল। ঢাকা 1 আসনের নির্বাচনের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল। দেখছেন নির্বাচনের সময় চট্টগ্রামেও শুরু হয়েছে নির্বাচনের আমেজ, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা চট্টগ্রামের একটি আসনের নিয়ে আলোচনা করব এবং সেখানে আমার সহকর্মীও রয়েছেন, আমরা তার সঙ্গে লাইভে সরাসরি যুক্ত হব। আমরা চট্টগ্রাম বিভাগ দেখছি যে মোট আয়তন 34,52,797 বর্গ কিলোমিটার এবং এই চট্টগ্রামে থানা রয়েছে, 11টি জেলা রয়েছে এবং প্রতি জেলায় নির্দিষ্ট সংখ্যক উপজেলা রয়েছে এবং সিটি কর্পোরেশন রয়েছে একটি এবং পৌরসভা চট্টগ্রাম জেলায় বর্তমানে 15টি পৌরসভা রয়েছে। চট্টগ্রাম জেলায় প্রায় 190টি ইউনিয়ন রয়েছে। এবং আরেকটু বিস্তারিত জানতে চাই যে চট্টগ্রামের বিভাগে বেশ কয়েকটি আসন রয়েছে, আমরা দেখলাম আসলে তথ্য। আমরা স্পেসিফিকভাবে একটি আসন নিয়ে আলোচনা করব। আমরা আজকে চট্টগ্রাম 9 আসনটা নিয়ে আলোচনা করতে চাই যে এই আসনে আসলে বিএনপি, জামায়াত এবং অন্যান্য দলের কি প্রার্থী রয়েছে এবং কাদের সঙ্গে মোট প্রতিযোগিতা হবে। এই আসনে মোট ভোটার রয়েছে 4,15,650 জন এবং পুরুষ ভোটার রয়েছেন 2,13,670 জন এবং নারী ভোটার রয়েছেন 2,01,971 জন। মোট ভোট কেন্দ্র 121টি, মোট ভোট কক্ষের সংখ্যা হচ্ছে 760টি। আমরা যদি আরেকটু তথ্য জানতে চাই যে আসনে মোট প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত 3 জন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। যে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি ছিলেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ছিলেন। এরপরে রয়েছেন জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, তিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন। এ.কে.এম. ফজলুল হক তিনি জামায়াতের চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এবং রিয়াজুল আনোয়ার চৌধুরী এনসিপি, তিনি একসময় বিএনপি জামায়াত জোটের হয়ে কাউন্সিলর পদে নির্বাচন করেছেন। আমরা একটু ব্রেকে যেতে চাই, দেখছেন নির্বাচনের সময়। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের হাওয়া লেগেছে চট্টগ্রাম নগরে। চট্টগ্রাম 9 আসনের প্রার্থী আর আসন সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাচ্ছি চট্টগ্রামের কাজীর দেউড়িতে। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। শফিকের কাছ থেকে আমরা চট্টগ্রামের এই আসনের খবর জানবো। শফিক, এই আসনের এখন পর্যন্ত নির্বাচনের হালচাল কি বা আমেজ কেমন দেখছেন? বড় ফ্যাক্ট হচ্ছে এই চট্টগ্রাম 9 আসন 16টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ, কারণ এই আসনে যারা জয়ী হয় তারা কিন্তু সরকার গঠন করে। অতীতে আমরা 91 সালে দেখেছি বিএনপি এই আসনে জয়ী হয়েছে, তারা সরকার গঠন করেছে। 96তে আওয়ামী লীগ এখানে জয়ী হয়েছে এবং 2001 সালে কিন্তু বিএনপি জয়ী হয়েছে এবং তারা এই আসনে থেকে জয়ী হয়েছিল। সেক্ষেত্রে এই আসনে যারা জয়ী হয় তারা কিন্তু সরকার গঠন করে। এটিকে বাংলাদেশের ইতিহাসে যতবার নির্বাচন হয়েছে এটি ভবিষ্যতে এটি নির্ধারণ করে সিলেটের মতো। তবে এই আসনের দিকে সবার নজর থাকে এবং ভিআইপি প্রার্থীরা কিন্তু এই আসনে দেওয়া হয়। এখানে বিএনপি থেকে যে আবু সুফিয়ানকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছে ডক্টর এ.কে.এম. ফজলুল হককে। দুইজনের মধ্যে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ আবু সুফিয়ানের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং দক্ষিণের আহ্বায়ক ছিলেন এবং এ.কে.এম. ফজলুল হক তিনিও কিন্তু জামায়াতের নগর সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি এনসিপির যে যাকে দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানুর আনোয়ার চৌধুরী, তারও কিন্তু যোগ্যতা, সব কিছু মিলিয়ে এই আসনে আসলে যারা জয়ী হয় তারা কিন্তু সরকার গঠন করে। সেক্ষেত্রে এই আসনের দিকে সবার নজর, কারণ এই আসনের মধ্যে রয়েছে কোর্ট বিল্ডিং রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে এবং যে শিক্ষা প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বড় বড় শিক্ষা, সব কিছু মিলে এই আসনের দিকে সবার নজর থাকবে। সেক্ষেত্রে আমরা দেখেছি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি তারা বিভিন্ন জায়গায় অলিগলিতে শোষে বেড়াচ্ছে এবং নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম 9 যে গুরুত্বপূর্ণ আসন, সেই আসনের সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শফিক জানাচ্ছিলেন চট্টগ্রাম 9 আসনের নির্বাচনের পরিবেশ সম্পর্কে সবশেষ তথ্য এবং তিনি এটাও বলছেন যে এই আসনে যে জিতে সেই আসলে সরকার গঠন করে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। মাদারীপুর 2 আসনেও চলছে নির্বাচনের আমেজ এবং মাদারীপুর থেকে শুরু করে মাদারীপুর জেলায় যত আসন রয়েছে সব আসনগুলোতেই
প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। এবং মাদারীপুরের যে আসনগুলো রয়েছে, যেই মাদারীপুরের আসনগুলোতে বেশ সমীকরণ কিন্তু রয়েছে। এই জেলার মোট আয়তন হচ্ছে 1,14,496 বর্গ কিলোমিটার। এবং প্রশাসনিক তথ্য যদি আমি দেখতেই পাচ্ছেন আপনারা, সংসদীয় আসন এই জেলায় 3টি রয়েছেন। নদ নদীর সংখ্যাও দিয়েছি আমরা। শিক্ষার হার 14.84%। জেনারেল হাসপাতালের তথ্যগুলো আছে। আমরা আরেকটু বিস্তারিত জানবো। মাদারীপুর, যেহেতু মাদারীপুর 2 আসন নিয়ে আলোচনা করতে চাই আজকে, অন্যদিন আমরা অন্য আসনগুলো নিয়ে আলোচনা করব। মাদারীপুর 2 আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে 145টি। মোট ভোটার 4,31,484 জন। এর মধ্যে পুরুষ ভোটার আমরা দেখতে পাচ্ছি 2,20,795 জন। নারী ভোটার রয়েছেন 2,10,681 জন। এর বাইরে এই আসনে যারা প্রার্থী হিসেবে এখন পর্যন্ত আমরা যাদের তথ্য পেয়েছি, জাহানদার আলী জাহান, বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে। জাহানদার আলী জাহান তিনি মাদারীপুর জেলা বিএনপি সদস্য সচিব। এরপরে রয়েছেন মাওলানা আব্দুস সোবহান, তিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে লড়বেন এবং তিনি জামাতের একজন কেন্দ্রীয় নেতাও বটে এবং জেলার নেতা। এবং এরপরে আমরা দেখেছি যে লোকমান হোসেন জাফরি, তিনি ইসলামী আন্দোলনের প্রার্থী হয়ে লড়ছেন এবং তিনি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। আমরা মাদারীপুরের তথ্য আরেকটু জানবো। সেখানে আছেন আমার সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। অভিজিৎ, মাদারীপুরের এই 2 আসনের ভোটের চালচিত্র কেমন দেখছেন? ভোটাররা আসলে কি বলছে? প্রার্থী নিয়ে কোনো জটিলতা আছে কিনা? বিএনপির আরও 3 জন প্রার্থী স্বতন্ত্র দাঁড়াতে চাচ্ছে এবং তথ্য কিন্তু আমরা পাচ্ছি। মাদারীপুর 2 আসনের যদি সবশেষ পরিসংখ্যান আমরা বলি, সেটি হলো 7 বারের টানা সংসদ সদস্য হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের এমপি 7 বারের সংসদ সদস্য হয়েছে। যেহেতু আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ এখন এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে জাহানদার আলী জাহান এবং জামাতে ইসলামী থেকে মাওলানা আব্দুল সোবহান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে লোকমান হোসেনকে দেওয়া হয়েছে মনোনয়ন। তারা কিন্তু 3 জনই মাঠে রয়েছে, নির্বাচনী মাঠে। ভোটারদের মন জয় করতে তারা রাত দিন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। অর্থাৎ ভোটাররা কিন্তু হিসাব নিকেশ করতে শুরু করেছেন। যাকে সৎ এবং যোগ্য যে ব্যক্তি উন্নয়নের স্বার্থে কাজ করবেন তাকেই কিন্তু তারা সংসদ সদস্য হিসাবে দেখতে চান। এছাড়া এনসিপির পক্ষ থেকে 2 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। একজন হচ্ছে জাবের হাওলাদার, আরেকজন হচ্ছে মিরাজুল ইসলাম। এই 2 জন কিন্তু মনোনয়ন কিনেছেন এনসিপি থেকে। এখন পর্যন্ত কাউকে কিন্তু এনসিপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি। অর্থাৎ মাদারীপুর 2 আসনে আসলে ভোট যুদ্ধ যদি হিসাব করা হয়, সবশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রার্থীরা কিন্তু মাঠে রয়েছেন এবং এই ভোট যুদ্ধে কিন্তু আগামীতে যারা প্রার্থী ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলে আমাদের কাছে জানিয়েছেন। তো এই ছিল মাদারীপুর 2 আসনের নির্বাচনের সবশেষ হালচাল। অভিজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ জানাচ্ছিলেন মাদারীপুর 2 আসনের খবর। এই আসনে বিএনপির একজন প্রার্থী দিয়েছে। এর বাইরে বিএনপি থেকে আরও 3 জন প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছে। এনসিপি থেকেও 2 জন প্রার্থীর খবর অভিজিৎ আমাদেরকে জানালেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গে থাকুন। দেখছেন নির্বাচনের সময়। আমরা রংপুর বিভাগের খবর জানবো এবং রংপুর বিভাগে ভোটের চিত্র একটু জানতে চাই। এবং এই বিভাগে আমরা দেখেছি যে মোট যে আসন সংখ্যা রয়েছে 33টি জাতীয় সংসদের আসন রয়েছে। এর মধ্যে এই বিভাগে 8টি জেলায় বিস্তৃত এবং রংপুরে রয়েছে 6টি সংসদীয় আসন। আমরা আয়তনগুলো দেখালাম এবং এই রংপুরে সিটি কর্পোরেশন রয়েছে 1টি, পৌরসভা রয়েছে 3টি এবং ইউনিয়ন পরিষদ রয়েছে 76টি। আরও একটু বিস্তারিত জানবো। রংপুর 3 আসন নিয়ে একটু আলোচনা করি আজকে। এর অন্য কোনো দিন হয়তো রংপুরের আরও আসনগুলো নিয়ে আলোচনা করব। এই আসনেটি মূলত তিস্তা বেষ্টিত গঙ্গাচড়া উপজেলা সহ সিটি কর্পোরেশনের আংশিক অংশ নিয়ে এই রংপুর 3 আসন গঠিত এবং এই আসনের মোট ভোটার 3,70,134 জন, পুরুষ ভোটার 1,85,900 জন, নারী ভোটার রয়েছেন 1,84,230 জন। এই আসনের মোট ভোট কেন্দ্র হচ্ছে 139টি। সংসদীয় আসন যদি জাতীয় সংসদের হিসাব অনুযায়ী 21 নম্বর আসন এটি পড়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোকাররফ হোসেন সুজন, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। রায়হান সিরাজি জামায়াতের প্রার্থী, তিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে রয়েছেন। এটিএম গোলাম মোস্তফা বাবু ইসলামী আন্দোলনের প্রার্থী। আল মামুন এনসিপি এর প্রার্থী। হানিফুর রহমান সজীব
গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছেন ফজলুল হক খন্দকার, খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টি এই আসনে এখনো পর্যন্ত কিন্তু প্রার্থী ঘোষণা করেনি এবং এই আসনের আমরা আরেকটু তথ্য জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজবুল ইসলাম নিশাত। আমরা তার কাছে জানতে চাই, নিশাত, এই আসনের আসলে সমীকরণটা কি? এই আসনে জাতীয় পার্টি তো এখনো প্রার্থী দেয়নি। আফজাল, আপনি জানেন যে রংপুর সদর মূলত এটি ৮০ দশকের পরে থেকেই কিন্তু জাতীয় পার্টির দখলে। যদিও এখন পর্যন্ত জাতীয় পার্টিকে আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে দেখিনি, তবে এখানে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন শামসুজ্জামান শামু এবং জামায়াতের যিনি প্রার্থী মাহবুব রহমান বেলাল এবং হাতপাখা আমিরুজ্জামান পিয়াল, তাদের কিন্তু গণসংযোগ আমরা লক্ষ্য করছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এখানে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী রয়েছেন আরও ইসলাম রানী। তিনি কিন্তু গত দ্বাদশ সংসদ নির্বাচনে জিএম কাদেরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং একই সাথে জামায়াতের যিনি প্রার্থী উনি 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং আমিরুজ্জামান পিয়াল, যিনি হাতপাখা প্রতীক ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখানে নির্বাচন করেছিলেন। এবং প্রতিটি দলেরই আমরা দেখছি কিছু কিছু করে ভোট ব্যাংক রয়েছে। সবকিছু মিলিয়ে নির্বাচনী গণসংযোগ চলছে প্রার্থীদের এবং এখন জাতীয় পার্টির পক্ষ থেকে যদি প্রার্থী দেওয়া হয় সেক্ষেত্রে ভোটের সমীকরণটা একটু পাল্টে যাবে। তো সবকিছু মিলিয়ে রংপুর সদর 3 আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আসনে রংপুর 3 আসনে জাতীয় পার্টি এখনো প্রার্থী দেয়নি। প্রার্থী দিলে হয়তো ভোটের সমীকরণটা পাল্টে যেতে পারে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। অযৌক্তিক দাবিতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে এই কথা বলেন তিনি। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত।